বড় লোহার গেটটা খুলতেই কি বিকট আওয়াজে মনটা কেমন যেন মুষড়ে গেল। অবশ্য মুষড়ে পড়ার কারণও কিছু কম ছিল না। প্রথমত, ছোটবেলার কত স্মৃতি এই বাড়ির আনাচে কানাচে। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে কত আড়ম্বর, কত সুন্দর সুন্দর বাগান ভর্তি ফুল গাছ, পরিপাটি করে গোছানো একটি ঘর। আর এখন চোখ খুললেই সামনেই এক ভগ্নপ্রায় ভুতুড়ে চেহারার জঙ্গল। ঠিক জঙ্গলও বলা যায় না, ঘুপচি ঘুপচি জঙ্গলি গাছে ঢাকা একটা ভাঙা বাড়ি কোনো রকমে যেন মাটি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে। লোহার গেটটার বাঁদিকে একটা সুড়কির পথ চলে গেছে কিছুটা। সে পথের প্রান্তে একটা টালি দেওয়া ঘর। মদন পাড়ুই বলে এক কেয়ারটেকার থাকে সেখানে। এগিয়ে গেলাম ঘরটার দিকে। বাড়ির চাবি তার কাছেই থাকে। আস্তে আস্তে গিয়ে দরজাতে 4টে টোকা মারতেই বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। মুখ ভর্তি দাড়ি, মাথার সামনের দিকের চুলে কিঞ্চিত পাক ধরেছে, চোখে একটা মোটা ফ্রেমের চশমা। গোল গোল চোখ পাকিয়ে আপাদ মস্তক আমায় একবার দেখে নিয়ে বলল, কাউকে খুঁজছেন? আপনি তো মদন পাড়ুই। আগে, কিন্তু মহাশয় আপনার পরিচয়? আমি হলাম পরিতোষ গাঙ্গুলি, ভবতোষ গাঙ্গুলির একমাত্র ছেলে। চিনতে পারছেন? আরে, ছোট কর্তা যে। আসলে সেই ছোটবেলায় আপনারে দুবার দেখেছিলাম, তাই ঠিক ঠাউর করতে পারিনি। আপনারই বাড়ি, আর আপনি বাইরে দাঁড়িয়ে। আসুন আসুন, ভিতরে আসুন। না, এখন ঢুকবো না। আপনি বরং বড় বাড়ির চাবিখানা দিন, আমি ওই বাড়ি গিয়ে খানিক বিশ্রাম নিই। বটে, চলুন, খিড়কি খুলে দিতে হবে। খারান, চাবির গোছাটা নিয়ে আসি। তা ছোট কর্তা, কিছু খাবার ব্যবস্থা করি? এত দূরের পথ, নিশ্চয়ই কিছু খাননি। না মদন, আমি ট্রেনে রাতের খাবার খেয়ে নিয়েছি, এখন খিদে নেই। তুমি বরং জলের কিছু ব্যবস্থা করে দিতে পারবে? এক ঘড়া জল একটু পরেই আমি আপনারে দিয়ে আসব। চলুন, এখন ভিতরে চলুন। চলুন। বড় বাড়ির চাতালে সবে উঠতে গেছি, গাছের শুকনো পাতায় পা পড়ে খচখচ শব্দ হতে লাগলো। চাতালে এত শুকনো পাতা এমন ভাবে পড়ে আছে তা দেখে এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে বাড়ির দেখাশোনা করতে মদনকে রাখা হলেও দেখাশোনা তেমন হয় না। মদন হাতে করে একটা হ্যারিকেন নিয়ে এসেছে। তার আলোতেই আস্তে আস্তে চাতাল পেরিয়ে প্রধান দরজার সামনে এসে দাঁড়ালাম। মদন আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিয়েই দরজায় লাগানো লোহার তালা খুলতে লাগলো। দরজার উপরের অংশে একটা বেশ হৃষ্টপুষ্ট অশ্বত্থ গাছ দেওয়াল ভেদ করে ওপরের দিকে উঠে গেছে, যার ফলে দেওয়াল জুড়ে বেশ বড় একটা ফাটল ধরেছে। তারপরে ভেতরের দিকে এগোলাম। মদন বাঁদিকের কোনায় একটা ঘর খুলে দিল আমার জন্যে। চলে যাওয়ার আগে সব ঘরের চাবিগুলো বুঝিয়ে দিল আমায়। হ্যারিকেনটা মেঝের এক পাশে রেখে দিয়ে চাবির গোছাখানা আমায় হাতে দিয়ে চলে গেল। কাল সকালে নাকি এক রাঁধুনিকে নিয়ে আসবে সে। আমি তাই রান্নার সরঞ্জাম কিনতে হাতে 500 টাকার একটা নোট গুঁজে দিলাম। মদন বেরিয়ে যেতেই দরজাটা বন্ধ করে ঘরে ফিরে এলাম। চারপাশে চোখ বোলাতেই হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকু শুধু আবছা বোঝা গেলেও বাকি চারিদিকটা কেবলই অন্ধকার আর নিস্তব্ধ। সামনেই একটা মস্ত বড় দালান। দালান পেরিয়ে বাঁ দিকে গোটা 3 ঘর, তারপরে একটা রান্নাঘর। খুব মনে পড়ে এই রান্নাঘরেই মা রান্না করত আর আমি ছুটে এসে মাকে জড়িয়ে ধরতাম। দালানের এই পাশেও 2টো ঘর ছিল। মদন এই মাত্র খুলে দিয়ে গেল।
সম্ভবত ওই ঘরে বসেই বাবা আগে গল্পের বই পড়ত। ওপরে ওঠার সিঁড়িতে উঠতেই মনে পড়ে গেল ওই সিঁড়িতে বসেই কত খেলতাম। ওপরে একটাই ঘর, ঠাকুমা থাকতো সেখানে। এখন চারিদিকটা এত অন্ধকার যে কাল সকালেই বরং ওপরে যাব। নিচের ঘরটায় ফিরে এসে দেখলাম একটা কোনায় একটা খাটিয়া মতন পাতা আছে। হয়তো মদন আগে কখনো এই ঘরে থাকতো, যদিও খাটিয়ার উপরে একটা পুরু আস্তরণ পড়ে আছে। আমি পকেট থেকে রুমাল বের করে কোনো রকমে ধুলো ঝাড়লাম। শরীর বেশ ক্লান্ত লাগছিল। এপাশ ওপাশ একটু দেখে নিয়ে শরীর এলিয়ে দিলাম ওই খাটিয়াতেই। কোনো রকমে সেদিন রাতটা নিচের ওই ঘরে কাটালাম। সারা রাত মশার কামড় খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতেই পারিনি। সকালবেলা দরজায় টোকা মারার শব্দে ঘুম ভাঙল। দরজা খুলে দেখি মদন সাথে একটা লোক নিয়ে এসেছে। বুঝতে অসুবিধা হলো না যে লোকটি সেই রাঁধুনি যার কথা মদন বলেছিল। যদিও নামটা ভুলে গেছি, তবু তার দিকে এক পলক তাকিয়ে হাসলাম। লোকটি বেশ ছিমছাম গোছের, পরনে লুঙ্গি আর গায়ে ময়লা একটা সাদা গেঞ্জি। হপ্তাখানেক হয়তো গেঞ্জিটা ধোয়নি, যে কারণে আসল সাদা রংটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। হাতে বেশ কিছু বোচকা দেখলাম, মনে হলো রান্না বান্নার সরঞ্জাম। এবার লোকটির সামনে এগিয়ে এসে বলল, পেট নাম বাবু, আমি রামকুমার পান্ডে আছি। আপনারে রাইন্না কইরা খুব খামো। ও ঠিক আছে, ভেতরে যাও। বাবু, আপনি আমারে রাম বইলাই ডাকতে পারেন। হকলে রাম বইলাই চেনে, পাশেই আমার গেরাম। আপনি যেই কটা দিন থাকবেন আমি আপনার লগে এই কটা দিন থাকুম। যা যা লাগবে আমারে কইবেন। আপনি পরান চাইলে পরান খানো দিমু, কমপ্লেন করতেই দিমু না। আরে ওই সব পরান টরান নয়, আপাতত কিছু খাবার দিলেই হবে। মদনের দিকে তাকাতেই সে বলে উঠল, ছোট কর্তা, রাতে কোনো অসুবিধা হয়নি তো? কেন, রাতে কি হবে? না মানে মানে এমনি। তা আপনি খেয়ে নিন কিছু। আপনার এই পুরো বাড়িখানা সাথে পিছনের বাগানখানা সব ঘুরিয়ে দেখামো। আমি হাতের ঘড়িটা দেখে নিয়ে বললাম, এখন 8টা বাজছে, আপনি 9:30টাতে আসুন। আগে যা বলবেন। কথা মতো সামান্য কিছু টিফিন খেয়ে 9:30 নাগাদ মদন বাড়ির পিছন দিকটা দেখাতে নিয়ে গেল। তারপরের কয়েক ঘন্টা গ্রাম ঘুরতেই কেটে গেল। 3:30তে বাড়িতে ফিরে রামকে বললাম গরম জল করে দিতে। মিনিট 15 বাদে বালতি করে গরম জল নিয়ে এলো রাম। বাড়ির পিছনের দিকে সকালে একটা কুয়ো দেখেছিলাম। ছোটবেলায় এই কুয়োতলাতেই মিত্তির মাসি বাসন মাজত। ওই তলাতেই কোনো রকমে বালতি দিয়ে জল তুলে স্নান সেরে ঘরে ফিরলাম। কিছুক্ষণ পর রাম এসে খেতে যেতে বলল। এতক্ষণে খেয়াল হলো ঘরের মেঝেটা পরিষ্কার ঝকঝক করছে। ঘরের জানালা দুটো বেশ পরিষ্কার করা হয়েছে। খাটিয়ার এক প্রান্তে ছিঁড়ে যাওয়া দড়িগুলো ঠিকঠাক আছে, সাথে একটা বালিশও আছে। বুঝলাম রাম লোকটি বেশ কাজের, গুছিয়ে গাছিয়ে রেখেছে বেশ ঘরটা। চলে এলাম রান্নাঘরের দিকে। বেশ সুন্দর করে পরিষ্কার করেছে সে। কলা পাতায় খেতে দিল রাম। মেনু বলতে ওই ভাত, ডাল, আলু পোস্ত আর মাংসের ঝোল। বেশ তৃপ্তি করে খেয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে খাটিয়াতে শরীর এলিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। বিকেল বিকেল রাম এসে বলল, বাবু, বাজারে যাইতেছি, আনাজ লইয়া আসি। আর কিছু দরকার আইছে
আপনার? না, ঠিক আছে, যাও। হুম। উঠে এসে রান্নাঘরের মাটির ঘড়া থেকে একটু জল খেলাম, তারপরে আবার ঘরে ফিরে গেলাম। জানলার পাশে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। বাইরেটা ভীষণ অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে খুব ঝড় উঠবে। জোরে জোরে হাওয়া দিচ্ছে, যার ঝাপটাতে জানলার পাল্লায় বারবার শব্দ হচ্ছে। আকাশে বেশ কালো মেঘ জমেছে। একাকী এত বড় বাড়িতে, সাথে প্রকৃতির এই গম্ভীর ভাব মনের মধ্যে একটা ভারী পরিবেশ তৈরি করতে লাগলো। সমস্ত শরীরের জড়তা যেন গ্রাস করতে লাগলো মস্তিষ্ক। হালকা হাওয়ার জন্যে ছাদে যেতে ইচ্ছে হলো। ঘর থেকে বেরিয়ে বড় দরজার খিল তুলে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠলেই সামনে একটা ঘর, তার পাশে একটা ছোট্ট লবি, আর লবি পেরোলেই ছাদ। ছোটবেলায় দুপুরবেলা ওই লবিতে বসে মা চুল শুকাতো, আর আমি মায়ের পাশে বসে খেলতে খেলতে কখন যেন মায়ের কোলের মধ্যেই ঘুমিয়ে পড়তাম। এগিয়ে গিয়ে ঘরটায় ঢুকলাম। ধুলো জমে জমে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। জানলার পাল্লাগুলো ঝুলছে, সংস্করণের অভাবে পলেস্তারা খসে খসে পড়ে আছে। ঘরের কোনায় একটা ধুলো পড়া আলমারি, কিছুটা তফাতে একটা কাচের আয়না। ধুলো পড়া কাপড়টা সরাতেই চিনতে পারলাম ছোটবেলার সেই বড় আয়নাটা। দাদু 1 বছর ঠাকুমাকে সেগুন কাঠে বাঁধিয়ে এই আয়না লাগানো টেবিলটা বানিয়ে দিয়েছিল। হঠাৎ করেই ঠাকুমার মুখটা জল জল করে ভেসে উঠল চোখের সামনে। জানলার কাছে গিয়ে দাঁড়াতেই চোখ পড়ল সামনের কাঠবাদামের গাছটায়। প্রতি বছর এই গাছে টুনটুনি বাসা বাঁধত, আর আমি দুপুরবেলা এই জানলা দিয়ে মুখ বাড়িয়ে সেই বাসা দেখতাম। সাথে ঠাকুমাকে কত প্রশ্ন করতাম, কেন বাসা বাঁধে, কে কে থাকে, ওদের মা বাবা কারা, আরো কত রকম সেই প্রশ্ন। একটা সময় ঠাকুমা খুব বিরক্ত হয়ে আমায় বকতো, আর আমি অভিমান করে পর পর 2 দিন কথা না বলে থাকতাম। এইসব ভাবতে ভাবতে চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেছে। দিগন্তের শেষ সূর্যটাও ডুব সাঁতার কেটেছে ওই দূরে। জানলার বাইরে এখন সবকিছুই যেন কালো কালো। হ্যারিকেন জ্বালানোর জন্যে হাতড়ে হাতড়ে কোনো রকমে আমি সিঁড়ি দিয়ে নিচে এলাম। রান্নাঘরের দিকটা যেন আরো বেশি অন্ধকার। ঝিঝি পোকার গুনগুন, আর সাথে দূরে কোথাও শিয়ালের ডাক। যেন একটা গোটা প্রেতপুরীতে একাকী আমি আলো হাতড়ে যাচ্ছি। হাতড়াতে হাতড়াতে কোনো রকমে একটা দেশলাই পেলাম, আর তারপরেই মোমবাতির মতো হাতে কিছু ঠেকলো। আনাড়ি ভাবেই কোনো রকমে দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বালাতে যাব, এমন সময় একটা কালো বেড়াল কোথা থেকে ছুটে এসে আবার কোন দিকে চলে গেল। দেশলাই বাক্সটা কোথায় যেন ছিটকে পড়ল। কিন্তু একা এই অন্ধকারে বসে থাকার চেয়ে মনে পড়ল আমার ঘরে একটা দেশলাই আছে। তাই রান্নাঘর থেকে বেরিয়ে দেশলাই আনতে ঘরের দিকে যাচ্ছিলাম। ততক্ষণ অন্ধকারে চোখ কিছুটা সহনশীল হয়ে উঠেছে। আস্তে আস্তে দালানে এলাম, কিন্তু এ কি, দালানে একটা হ্যারিকেন জ্বলছে, কিন্তু আমি ছাড়া এখানে কেউ নেই, আর আমি তো জানাই। তাহলে অন্য কেউ কি ঢুকলো? ঢুকলেও সে কিভাবে ঢুকবে? দৌড়ে গেলাম ঘরে, দেশলাইটা নিয়ে এলাম। হ্যারিকেনটা নিয়ে রান্নাঘরে কাঁপতে কাঁপতে গেলাম। যদি কেউ চুরি বা অন্য কোনো মতলবে ঢুকে থাকে তো তাকে আমায় ধরতেই হবে।
আমি শুনেছি এইসব বন্ধ পড়ে থাকা বাড়িতেই বেআইনি কাজকর্ম হয়। ভয়ে ভয়ে তাই ওই দিকেই গেলাম। পাশের ঘরগুলো ভালোভাবে দেখে নিলাম, কেউ কোথাও নেই। এমন সময় রান্নাঘরে বাসন ঘাটার শব্দ পেলাম। আমি দৌড়ে গেলাম ওই দিকে। গিয়ে দেখি একজন মহিলা উনুনে কিছু একটা চাপিয়েছেন। শরীরের গঠন দেখে মনে হলো বয়স 60-এর বেশি হবে। মাথায় এক হাত ঘোমটা, মাথা নিচু করে নিজের মতন কাজ করছেন। মুখটাও দেখা যাচ্ছে না ভালো করে। হাতে বেশ শাখা পলা পরা। আমি যে ঘরে ঢুকেছি সেটাও বোধহয় খেয়াল করেননি। আমি এগিয়ে বললাম, কে আপনি? কোথা থেকে এলেন? আমি বনলতা, রামের মা আছি বটে। ছেলেই তো আমারে পাঠাইলো। বাচ্চার শরীরটা তো ভালো নেই বাবু, তাই বললে তোমায় বেঁধে দিয়ে দেখাশুনো করতে। তা আপনি ভিতরে এলেন কিভাবে? ভিতরে আসতে আবার পয়ত লাগে নাকি? কি যে বলেন! মানে? না, মানে এই বাড়ির সবই তো চিনি। পেছনের খিড়কির পথটা খোলা ছিল, ঢুকে পড়লুম। আপনি বোধহয় তখন ওপরে ছিলেন। ঠিক আছে সেসব, কিন্তু খবর তো দিতে হয় নাকি? যাই হোক, কাজ করো। আর কি, সব পাগলের দল। ঘরে চলে এলাম। বাইরে বেশ বৃষ্টির শব্দ। ঘরটায় একটা স্যাঁতস্যাঁতে ভাব। আমার গলাটা বেশ উসখুস করতে লাগলো। জল খাবো বলে রান্নাঘরে এলাম, কিন্তু এসে যা দেখলাম, শূন্য রান্নাঘরের উনুনে ভাত ফুটেই চলেছে। মহিলার এদিকে কোনো হদিশ নেই। আমি রান্নাঘর থেকে বেরিয়ে খুঁজতে যাব, ঠিক এমন সময় পাশ থেকে আওয়াজ এলো, বাবু। আচমকা কথাটা শুনে পাশ ফিরে দেখি কখন যেন মহিলাটি পাশে এসে দাঁড়িয়েছে। একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় গেছিলে? এদিকে তো ভাত ফুটে। কথা শেষ করার আগেই সে বলে উঠল, কোথাও যাই নাই তো বাবু, এখানে বসে তো আনাজ করছিলুম। কিন্তু আমার স্পষ্ট মনে আছে রান্নাঘরে কেউ ছিল না। কথায় কথা বাড়বে ভেবে চুপ করে ঘরে চলে এলাম। প্রায় মিনিট 20 পর একটা বড় থালা নিয়ে মহিলা ঘরে ঢুকলেন। এক হাত ঘোমটার নিচে কেবল হাত দুটোই হ্যারিকেনের আলোয় দেখে যা বুঝলাম, মহিলাটির গায়ের রং অনায়াসে আলকাতরার সাথে তুলনা করা চলে। কালো হাত দুটো মেঝের দিকে নামলো, আর সেই সাথেই থালাতে নজর যেতে দেখলাম থালা ভর্তি ভাত, এক জামবাটি মাছের ঝোল আর এক পদ শাক ভাজা রেঁধে এনেছে। আমিও খিদের তেজ সহ্য করতে না পেরে খেতে বসলাম। এমন সময় হ্যারিকেনের আলোটা নিভে গেল। সম্ভবত সলতে শেষ হয়ে গেছে। অন্ধকারে কোথাও কিছু দৃষ্টিগোচর হয় না। হঠাৎই হাতটা থালাতে ঠেকল, কিন্তু ভাতের দানার বদলে শক্ত কিছু গাছের ডালের মতো লাগলো। ভালোভাবে ধরে বুঝলাম, আদতে যেটাকে গাছের ডাল ভাবছি সেটা আসলে মানুষের শরীরের হাড়। ঘরের ভেতর হঠাৎই তখন একটা গুমোট আষ্টে গন্ধ নাকে এসে ঠেকল। পর মুহূর্তেই বুঝতে পারলাম, সহনশীল এই অন্ধকারে সামনের মহিলাটির মাথায় যে এক হাত ঘোমটা ছিল, সেই ঘোমটা আর নেই। পকেট হাতড়ে দেশলাইটা জ্বালাতেই দেখি মহিলাটির মাথা থেকে পা পর্যন্ত একটা মোটা বিনুনি ঝুলছে। তার লাল রঙের চোখ দুটো কটকট করছে, আর পা দুটো আর পা নেই, সেগুলি শূন্যে ভাসছে। সারা শরীরে শুধুই হাড়, চামড়ার চিহ্ন মাত্র নেই। ভয়ে আমার সারা শরীর কাঁপতে লাগলো।
দেশলাইটা নিভে যাওয়ার সাথে সাথেই ছিটকে প্রায় 2 হাত পিছিয়ে দেওয়ালে গিয়ে ঠেকলাম। সারা ঘর ততক্ষণে একটা বিকট অট্টহাসিতে ভরে উঠেছে। রক্ত জল করা শরীরে যখন চেতনা হারাতে শুরু করেছি, তখন সেই কঙ্কালসার বিকট চেহারা যেন ক্রমাগত আমার দিকে এগোতে শুরু করেছে। ঠিক এমন সময়ে কোথা থেকে একটা সাদা ধোঁয়ার কুণ্ডলী ঘরে এসে ঢুকল। কুণ্ডলীটি এতটাই গাঢ় যে অন্ধকারে সেটি বুঝতে অসুবিধা হলো না। কুণ্ডলীর ধোঁয়াতে পাক খেতে খেতে সেই কঙ্কালসার মহিলাটি ঘরের এক কোণে পড়ে। তার চোখে তখনও রাগের স্পষ্ট প্রতিমূর্তি ফুটে উঠেছে। তারপর প্রায় ঘন্টা খানেক বিকট চিৎকার আর হুঙ্কারে মনে হতে লাগলো পৃথিবীর যাবতীয় ধ্বংসলীলা বয়ে চলেছে ঘরের মধ্যে। কুরুক্ষেত্রের মতো শত যোদ্ধা যেন একসাথে যুদ্ধ করে চলেছে অবিরাম। অপার্থিব শক্তির এই বিধ্বস্ত প্রেক্ষাপটের সাক্ষী হতে হতে একসময় কখন যেন আমিও সম্পূর্ণ চেতনা হারিয়েছিলাম। পরের দিন সকালে জ্ঞান ফিরলে জানতে পারি, ভোর রাতে মদন খবর পায় বিকেলে বাজার ফিরতি পথে রামকুমারের রাস্তায় পড়ে মাথা ফাটে। তাই তড়ি ঘড়ি আমার কাছে এসে দেখে ঘরের কোণে আমি জ্ঞানহীন অবস্থায় পড়ে আছি। জ্ঞান ফেরার পর সব কথা আমি মদনকে খুলে বললাম। মদন সব শুনেই আমাকে নিয়ে গ্রামের বটতলায় বসা অঘরী সাধুর কাছে নিয়ে গেল। অঘরী আমাকে দেখে কিসের একটা মন্ত্র পাঠ করল, তারপর চোখ বন্ধ করে রইল। চোখ খুলতেই যা বললেন তা অনেকটা এরকম। আজ থেকে প্রায় 23 বছর আগে যখন আমরা এখানে থাকতাম, তখন আমার স্বর্গীয় দাদুর বাগানে বরেন কুমার বলে এক মালি কাজ করত। তার দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্যে একদিন তার স্ত্রী বনলতা কিছু টাকা ঋণ চাইলেও দাদু তাকে টাকা দিতে নাকচ করেন। পরবর্তীকালে বিনা চিকিৎসায় বরেন কুমার মারা যায়, আর সেই শোকে তার স্ত্রী বনলতাও আত্মহত্যা করেন। তখন তাদের সন্তান রঘুকুমার খুবই ছোট্ট। পরবর্তী সময়ে বংশসূত্রে মালির কাজটি রঘু পেলেও দাদু ঠাকুমা মারা যাওয়ার পর রঘুর ছেলে রাম অর্থাৎ রামকুমার কাজ পায়নি। সে ঠিকই কাজ করে কোনো রকমে হ্যাকার পেট চালাতো। গতকাল ছিল অমাবস্যা। মৃত বনলতাকে খালি হাতে ফেরানোর কারণে বনলতা দাদুকে বলে গেছিল একদিন তার কারণেই নাকি আমাদের বংশ নির্বংশ হবে। কয়েক বছর ধরেই এমন এক দিনের অপেক্ষাতেই বনলতার অতৃপ্ত আত্মা বাড়ির আশেপাশেই ঘুরত। অমাবস্যা তিথিতে অপার্থিব শক্তিরা দ্বিগুণ হয়, তাই প্রথম রাতে সুযোগ থাকলেও অতৃপ্ত বনলতা অমাবস্যা রাতেই নিজের প্রতিশোধ নিতে এসেছিল। কিন্তু কোনো এক শুভ শক্তির পুণ্যে আজ সে জীবিত, আর সেই শুভ শক্তিটি হল আমার ঠাকুমা। আত্মা পার্থিব জগৎ থেকে অপার্থিব জগতে যাওয়ার সময় কখনো কখনো তার মায়া ছাড়িয়ে যেতে পারে না। ঠাকুমার প্রিয় বলতে তার নিজে হাতে সাজানো এই বাড়ি আর তার আদরের নাতি আমি। তাই আজও সে ফিরে ফিরে আসে এখনো। গতকাল ওই অবস্থা দেখে সে সমস্ত শুভ শক্তি দিয়ে আমাকে রক্ষা করে গেছে। গতকালের সেই গাঢ় কুণ্ডলীর মধ্যেই হয়তো লুকিয়েছিল আমায় বাঁচানোর অজস্র মমতা। তাই হয়তো আজ আমি এভাবে জীবন্ত আছি। সেদিনই রাতে ট্রেন ধরে বাড়ি রওনা দিয়েছি। ট্রেনের থেকে বাইরেটা যেন আজ একটু বেশি সুন্দর। পার্থিব সুখ, মায়া জাল, শুভ শক্তি, অশুভ শক্তি এসবের মাঝেও আজ যেন একটু বেশি করেই ঠাকুমাকে মনে পড়ে যাচ্ছে।
পার্থিব এই মায়ার জন্যেই একজন প্রতিশোধ স্বরূপ প্রাণ নিতে চায়, আবার আরেকজন প্রাণ দিতে চায়। ভাবতে ভাবতে হঠাৎই ট্রেনের হুইসেলে ঘোর কাটল। ট্রেন তখন গ্রাম্য এলাকা ছেড়ে মায়াময় শহুরে এলাকায় ঢুকে পড়েছে।